হায় হায়, অভিজ্ঞতা তো দেখতেছি তুমি মেলা পিছিয়ে আসাও। কিরকম? হনু, একবারের জন্য হলেও জীবনে জেল খাটার দরকার, একটা অভিজ্ঞতার দরকার আছে না? এটা তো ভয়াবহ অভিজ্ঞতা। তা তো ঠিক আছে ভাই, কিন্তু আমি তো চাইলেও জেল খাটতে পারবো না। কে? আপনি আছেন না বড় ভাই, আপনার বড় বড় কানেকশনস আছে না, আপনি কি দিবেন আমার জেল কাটতে? তা তো আছি, কিন্তু ধরো আমি বিয়ে শাদী করার জন্য গ্রামে চলে গেলাম, বিয়ার পর বউ নিয়ে হানিমুনে চলে গেলাম কক্সবাজার, 2 মাস ঢাকায় থাকলাম না। এই 2 মাস কি তুমি ঘরের মধ্যে বসে থাকবা? নিশ্চয় না। হয় ছাদে চলে যাবা, না রাস্তায় যাবা। দেখা গেল আশেপাশের কোনো এক গেদি এবি সুন্দরী তার মধ্যে সাজগোজ করে তোমার সামনে দিয়ে ঘোরাফেরা করতেছে। তোমার তো বয়সের দোষে তার দিকে তো তুমি আল্লাহ তাকাইবাই। এই তাকানোটো গেদির বাপ দেহা লাইল, দেহা থানায় রিপোর্ট করলো, তখন তো থানা থেকে পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবই। তা তো ঠিক আছে, কিন্তু আচ্ছা সোহেল ভাই, আপনি হঠাৎ এখন আমার এই লাইনে কথা বলতেছেন যে? না, এটা তোর তোমার ওই বড় ভাই হিসেবে একটা সতর্ক বাণী। ঠিক আছে, থাকো, আমি এলা ফ্রেশ হই। বাইরে যাবেন নাকি আবার? ফোন টোন আসলে তো দৌড় দেওয়া নাই, বই নি, আগে ফ্রেশ হই। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। কখন আসছে জিএফএ? এই কিছুক্ষণ আগে ম্যাডাম। কি ব্যাপার বলেন তো? আপনাকে যখনই খুঁজি তখনই পাই না, কোথায় থাকেন আপনি? ম্যাডাম, আপনি যখন আমাকে ফোন করেছিলেন তখন অফিসের ছোট্ট একটা কাজ আমি বাইরে ছিলাম। আপনি আমাকে কেন খুঁজছিলেন? আমি একটা মিটিংয়ে গিয়েছিলাম, সেখানে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ও, তাহলে তো বড় একটা মিস হয়ে গেল। হ্যাঁ, মিস তো করেই ফেলেছেন, কি আর করা। এখন এই ফাইলটা রাখেন। এটা কিসের ফাইল ম্যাডাম? এটা একজন সৎ মানুষের ফাইল। আমি পড়েছি, আমার পড়ে খুবই ভালো লেগেছে। যদি সম্ভব হয় ওনাকে 50 জনের শর্টলিস্টে রাখার চেষ্টা করেন। সেটা না হয় চেষ্টা করুন ম্যাডাম, কিন্তু আপনি ফাইলটা কোথায় পেলেন? উনি আজকে অ্যাপ্লাই করেছে। কিন্তু ম্যাডাম, আমাদের ডেট তো অনেক আগেই ওভার হয়ে গেছে। ডেট যে ওভার হয়ে গেছে সেটা তো আমিও জানি। উনি আমাদের এখানে আসছিলেন অ্যাপ্লিকেশন করার জন্য। রাস্তায় একজন লোক অ্যাক্সিডেন্ট করাতে তাকে নিয়ে এসে হাসপাতালে চলে গিয়েছিলেন। পরে মনে হয় ওনাকে নিয়ে উনি ওনার গ্রামের বাড়িতে চলে যায়। তো উনি যদি এখন ফিরে আসে, ওনার অ্যাপ্লিকেশনটা কি আমরা রাখবো না? অবশ্যই রাখবো ম্যাডাম, কিন্তু ব্যাপারটা গোপন রাখতে হবে। কেন গোপন রাখতে হবে কেন? তা না হলে বিভিন্ন ধরনের দুর্নীতি ঢুকে যেতে পারে ম্যাডাম। কিরকম দুর্নীতি? আমি বলছিলাম কি ম্যাডাম, ডেট ওভার হয়ে যাওয়ার পরেও যদি আমরা এরকম ফাইল জমা নিতে থাকি, দেশে তো খারাপ মানুষের অভাব নেই। এরকম ভুয়া কাগজপত্র জোগাড় করে একটার পর একটা ফাইল জমা দিতেই থাকবে। আপনার কি মনে হয় ভুয়া কাগজপত্র বানিয়ে ফাইল জমা দিবার আমরা টাকা দিয়ে দিব? ভালো মন্দ যাচাই বাছাই করবো না? তাহলে আপনার কাজটা কি? আমার কাজ ম্যাডাম ওই কে আসল কে নকল সেটা যাচাই করা। তাহলে সেটাই করেন। এরকম ফাইল যদি আরও আসে সেগুলিও রাখবেন। যান আপনি। জি ম্যাডাম, তাহলে বাবা কি করছো? মা জাননী, আপনি কোথায় গিয়েছিলেন? কেন বাবা, তোমাকে না বলে গেলাম যে আমি কলেজে যাচ্ছি? কলেজে কি আপনি একা একা যাতায়াত করতে পারেন? কেন পারবো না? আমি তো সবসময় একা একাই যাতায়াত করি। আজকেও কি একাই গিয়েছিলেন? আমি না তোমার কথা বুঝতে পারছি না, আমি আমার দোকা পাবো কোথায়? বাবা তুমি দুপুরে খেয়েছো? কথা অন্যদিকে ঘোরাবার চেষ্টা করবি না। তুই আজকে ওই বগার সাথে দেখা করিসনি? ও এই কথা। বাবা তুমি কি তখন ছাদে ছিলে? আমি ছাদে থাকি কি আন্ডারগ্রাউন্ডে থাকি সেটা তোর জানার দরকার নেই। আমি যে প্রশ্ন করছি তার উত্তর দে। ওই তো বাবা, আমি যখন কলেজে যাচ্ছিলাম তখন গেটে হঠাৎ করে দেখা হয়ে গেল। তুমি তো দেখেছোই, ওইটুকুই। ওইটুকুই? হ্যাঁ বাবা, তোমার কি মনে হচ্ছে আমি ওর সাথে কলেজে গেছি আবার ওর সাথে ফিরে এসেছি? সেটা তো আপনি আমাকে বলবেন। আপনি আমাকে প্রশ্ন করছেন কেন? বাবা আমি তার সাথে কলেজে যাইও নি আসিও নি, ওই যে গেটে একটু দেখা হয়েছে বললাম না, ওইটুকুই। তার মানে আপনি বলতে চাচ্ছেন তার সাথে শুধু আপনার দেখাই হয়েছে, কথা হয়নি, এই তো? হ্যাঁ বাবা, কথা হয়েছে। উনি আমাকে বললেন যে আমি কেমন আছি, আমি তাকে বলে দিয়েছি আমি ভালো নেই। আর কিছু? ওই তো, তারপর উনি বললেন ভালো নেই কেন, কি হয়েছে? তা তো বলবেই। তুই ভালো নেই বলতে গেলি কেন? ভালো আছিস বললে তো পাল্টা কোনো প্রশ্ন করতে পারতো না। বাবা পাল্টা প্রশ্ন করেছে তো কি হয়েছে, আমি কি উত্তর দিয়েছি সেটা তো শুনবে। বলেন শুনি, কি উত্তর দিয়েছেন? ওই তো আমি তাকে বলেছি আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, আমাকে আর কোনো প্রশ্ন করবেন না। তারপর সে কি বললো? সে আর কি বলবে, ওই তো মাথা ব্যথা কখন থেকে করছে এইসব। তুই তাকে একটার পর একটা প্রশ্ন করার ক্লু দিয়ে যাচ্ছিস, সে তো প্রশ্ন করবেই।
বাবা আমি তো তার প্রশ্নের কোনো উত্তর দেইনি, আমি সোজা হেঁটে চলে গেছি। সে তোর পেছনে পেছনে যায়নি? হ্যাঁ গিয়েছিল। তারপর? তারপর আবার কি? আমাকে আবার পিছন থেকে ডাকলো, আমি তাকে স্টেট বলে দিয়েছি আমাকে ডাকবেন না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কি দেখবে বাবা? কি দেখবো সেটা পরে জানতে পারবি। তোকে আমার সাক্ষী হিসাবে লাগবে, তৈরি থাকিস। বাবা কেসটা কি? কেসটা কি বুঝতে পারছিস না? একটা ছেলে তোকে ডিস্টার্ব করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? ও ও বলে আবার বসে আছিস কেন? যা আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। ঠিক আছে বাবা। শাওন, আগাতে শাওন, কি হয়েছে ভাই? আবারও কি ঘুমায় গেছো নাকি? হ্যাঁ, একটু চোখ লাগছিল। কেন, কিছু হয়েছে? তোমার মতো আমিও হুয়ে আল্লাহ রেস্ট নিতেছিলাম, আর একটু জিনিস নিয়ে ভাবতেছিলাম, এর মধ্যে থানা থেকে ফোন আসলো, আবার যাওয়া লাগতেছে। তাহলে যান, আমারে ডাকতেছেন কেন? এই মিয়া, তোমাকে আমি কইলাম না একটু জিনিস নিয়ে ভাবতেছিলাম। কি নিয়ে ভাবতেছিলাম হেঁটে জানো? কি ভাবতেছিলাম মাথাটা আগে না হাত পাও আগে। মানে? এই যে তুমি আর আমি একই ঘরের মধ্যে থাকি, একই সাথে থাকি, এই হিসাব করে গেলি তুমি কিন্তু আমার মাথা, আর আশেপাশে যারা থাকে এরা হলো হাত পাও। অযদিকে এটা পড়েও যায় কোনো সমস্যা নাই, জানতো বাস। ভাই, আমার একটু ক্লিয়ার করে বলবেন ব্যাপারটা কি? আমি তো তোমার নামে একটা মামলা করবো ঠিক করছি। কি মামলা করবেন মানে? আমি আবার কি করছি? মনের আনন্দে উনি টাঙ্কি মেরে বেড়াইবো আর ওনার নামে মামলা হইব না। আচ্ছা, আমি যদি টাঙ্কি মাইরাও বেড়াই, আপনার সমস্যা কি? আপনি কেন মামলা করবেন? এই আমি তোমার নামে মামলা করে দামকা। মামলা তো করবো তোমার হবু হসু। হবু শ্বশুরটা আবার কে? যে গেদির হাতে তুমি টাঙ্কি মারো, সেই গেদির বাপ তোমার কি হয়? হবু হসুর হয় না? ভাই, আমি আসলে কিছু বুঝতেছি না, আমার একটু ক্লিয়ার করে বলবেন। খুইলে কর কিছু নাই, কাকা আমাকে ডাকবে নাকি পাঠাইছে। কাকাটা আবার কে? এই তোমারও তো দেখতেছি আইডনের অভাব আছে। তোমার বাড়ি তো সিরাজগঞ্জ না, তোমার বাড়ি মাগুরা, তুমি আমার মতো কম বোঝুকা। ভাই, আমি সত্যি বুঝতে পারতেছি না, আমার একটু বুঝায় পরিষ্কার করে বলেন না খুইলা। আচ্ছা কইতাছি, তুমি যে গেদির হাতে টাঙ্কি মারো, সেই গেদির বাপ তোমার কি হয়? হবু হসুর। তোমার হবু হসুর আমার কি হয়? কাকা। এই কাকা আমাকে ডেকে নিয়ে কইলু যে এই চ্যাংরা তো আমার গেদি খুব ডিস্টার্ব করতেছে, তো ওর নামে একটু মামলা করে দাও। আপনাকে আমার নামে মামলা করতে বললো আর আপনি মামলা করে দিবেন? এটা কোনো কথা হলো ভাই? এটা কোনো কথা কইলা? এটা আমার পেশা না? হ্যাঁ, জ্ঞানী লোকরা কি কইছি, ধর্ম কর্ম ঠিক রাখো। আমারটা তো আমার ঠিক রাখাই রাখবো না। ভাই, আমি আপনার ছোট ভাই, আপনি আমার বড় ভাই, আমার নামে আপনি মামলা করবেন ভাই? আরে মিয়া, তোমার তো কপাল ভালো যে কেসটা এসে আমার হাতে পড়ছে। এই কেসটা যদি অন্য লোকের হাতে চলে যেত, তাহলে তো 1 কেজি তোমার ফাঁসি হয়ে যেত। হে কি নেকবার কইছে জানো? কি নেকবার কইছে, এলাকার এক ভয়ঙ্কর সন্ত্রাসী শীর্ষ সাদাবাজ ইয়াবা ব্যবসায়ী আমার মেয়েকে 3বার জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এলাকার ময়মুরব্বীর হস্তক্ষেপে আমি রক্ষা পেয়েছি। আরও লক্ষ্য করেছি 2 দিন সে অ্যাসিডের ডিব্বা নিয়ে আমার জানালার পাশে ঘোরাফেরা করেছি। এখন আমরা আতঙ্কে আছি, যে কোনো মুহূর্তে দলবল সহ আমার বাড়িতে আক্রমণ করে বসতে পারে। এই কথাগুলো যদি আমি হুবহুব নিহে দিই, তোমার অবস্থাটাও কি হবো বুঝতে পারতেছ তো? এই মিয়া, তোমার ফাঁসি হবো না তো কি তোমাকে ধরে সুম্মা দিব? শরীফুল ভাই, বুঝতে পারছি ভাই, আপনি এখন একটা রাস্তা বের করেন, কি করা যায়? এইটাই তো আমি হুয়ে চিন্তা করতেছিলাম, রাস্তাটা কিভাবে বাতলানো যায়। শোনো, তোমাকে একটু সদ্বুদ্ধি দিতেছি, তুমি একটু জিডি করে দাও। আমি জিডি করব? কার নামে করব? কি লিখবো জিডিতে? আরে মিয়া, তুমি তো খালি অনুমতি দিবা, গত নিকবো আমি। কদিন ইহা দিব, পাশের বাড়ির এক প্রতিবন্ধী গেদিকে আমার গলায় ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করছি। যে কোনো মুহূর্তে আমাকে জোরপূর্বক আটকে বিয়ে দিয়ে দিতে পারে। আরো যা যা লেখা লাগে সব লিখে দেবো। ভাই প্লিজ, আপনি আমার সেভ করেন ভাই, আপনি যেটা বেটার মনে করেন সেটাই করেন। আমি টেনশনে শেষ হয়ে যেতেছি ভাই, আমি যে কি করুন বুঝতেছি না। এই মিয়া, টেনশন করে মরে যাওয়ার চেয়ে কিভাবে তুমি রক্ষা পাইবা, উদ্ধার পাইবা, সেই চিন্তা বার করো। হ্যাঁ বলেন ভাই, কি করতে হবে বলেন, আপনি যা বলবেন আমি তাই করবো। কি আর কমু, তুমি হলো ছোট ভাই, সবকিছু তো ভাঙ্গি সুরে কও জানা। আচ্ছা ঠিক আছে, দাও আপাতত 1000 টাকা দাও, পরে আমি সব দেখতেছি। হ্যাঁ ভাই, দিতেছি টাকা, কিন্তু শরীফুল ভাই যেমনে হোক আপনি আমার এই অবস্থা থেকে বাঁচান ভাই। সামনে আমার পরীক্ষা, এখন যদি আমার থানা পুলিশ হাজত এসব করতে হয় তাহলে আমি একদম শেষ ভাই। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হইতেছে আমার বাপের যে রাগ, সে যদি এই ঘটনা জানতে পারে আমার একদম মাইরেই ফেলাইবো ভাই, আমার বাঁচান প্লিজ। তুমি একটু জিনিসটা ভাবতেছো, আমি তো ভাবতেছি মেলা কিছু নিয়া। তোমার বাপ একজন চেয়ারম্যান মানুষ, তার একটা সম্মান আছে। এই ঘটনা যদি তোমার এলাকার মধ্যে ছড়ে যায়,
হেয়ার কোনদিন চেয়ারম্যানে খারাতে পারবো? পারবো না। তুমি কোনোদিন ভবিষ্যতে তা খারাতে পারবা? পারবা না। কারণ তোমার বিরুদ্ধ পার্টি রটায় দিব শাওন একটা চরিত্রহীন লোক। যাই হোক ভাই, আপনি যা ভালো মনে করেন করেন, আপনি আমার শুধু বাঁচান। কি ঝামেলায় পড়লাম। এই যে ভাই, এদিকে আসেন। মুড়ি খামু, মুড়ি দেন। বেলা বাজে গেছে 2টা 2:30, আপনি মুড়ি খান কেন? আমার এই মুড়িটা আমার খুব পছন্দের, তো এই জন্য খাচ্ছি আর কি। দূর মিয়া, মুড়ি তো আমার সব বাঙালির প্রিয় খাদ্য। এর লেগে দুপুরের ভাত ভাত দিয়ে আপনি মুড়ি খাবেন? না মানে ভালো লাগে তো এই জন্য সবসময় খাওয়ার চেষ্টা করি। ভালো, পানি খাম, পানি দেন। পানি তো আমার সাথে নাই, আমি ওই হোটেল থেকে খেয়ে নেবো আর কি। উঠেন। না মানে কেন, আমি তো আপনাকে ইন্স্যুরেন্সের ব্যাপারে কোনো কথা বলবো না বলেছি আমি। ওইটা করলে যে মারমুড়িটা তো কালকেই গেছি। ইন্স্যুরেন্স ছাড়া জীবনে আর কোনো গল্প নাই মিয়া। উঠেন, পানিও তো খাইতে হবে। আইন। না মানে আমার এক জায়গায় যেতে হবে তো, মানে সময় হয়ে গেছে। কই যাবেন? ইন্স্যুরেন্স করে দেবেন? জি জি, আমার একজন ক্লায়েন্ট অপেক্ষা করছে। কি করে, কি হইলো? জি, উনি ব্যবসায়ী। হইব না তো? কেন হবে না কেন? আরে মিয়া, জাগো জাগো কাছে ইন্স্যুরেন্স করানোর লেগে আপনি যান। সবাই যদি ইন্স্যুরেন্স করতো তাহলে তো ফুটপাতে হয়ে আপনি মুড়ি খাইতেন না, বিরিয়ানি খাইতেন। উঠেন। না না না, ওনাকে আমি কথা দিয়েছি তো, একটু আগে আমার সাথে ফোনেও কথা হয়েছে। প্লিজ ওর ফোন নম্বর আপনি আমারে দেন, আমি কথা কইয়া শিওর হই। ইন্স্যুরেন্স করলে আপনি যাবেন, নাইলে যাবেন না। প্লিজ ভাই, আপনি এই মুডে কথা বললে তো আমার ক্লায়েন্টই হাতছাড়া হয়ে যাবে। ওই মেয়ে, আপনি যাবেন আমার লগে? উঠবেন। না আমি অন্য সময় যাব, অন্য সময়। ওই মেয়ে, যাবেন না আপনি আমার লগে? বেলিয়াপা ব্যস্ত? পরে কথা বলছি। না, এই তো কাজ করছিলাম। আচ্ছা, 50 জনের যে লিস্ট করতে বললো, কিভাবে করবেন কিছু ঠিকঠাক করছেন? সেটা নিয়ে তো আমার মাথাটা গরম হয়ে আছে। কিভাবে যে শুরু করব সেটাই তো বুঝতে পারছি না। কেন, জিএম স্যার কোনো ক্রাইটেরিয়া বলে দেয়নি? আরে জেমস স্যারের কথা শুনতে তোমার মাথা আরও গরম হবে। উনি কি বলেছে শোনো, বলেছে ফাইল খুলতে, সেই ফাইলে অ্যাপ্লিকেন্টের ছবি দেখতে, ছবি দেখে যদি মনে হয় লোকটা 2 নম্বরে, স্ট্রেট ওয়ে তাকে বাদ দিয়ে দিতে। এটা আপনি কি বললেন আপা? এটা তো কোনো মতে ঠিক হবে না। ছবি দেখে কোনো কিছু বোঝার উপায় আছে? আচ্ছা, পত্রিকায় যে ছবি ছাপিয়ে নিউজগুলো দেয় যে নারী নির্যাতন হয়েছে, বউকে মেরে ফেলেছে, শিশু অপহরণ হয়েছে, আপনি যদি খবরের টাইটেলগুলো ঢেকে ছবিগুলোর দিকে তাকান, আপনার কি কখনো মনে হবে যে ছবিরই লোকগুলোই জঘন্য কাজগুলো করেছে? আরে আরও কি বলেছে সেটা তো শুনবে। বলেছে অ্যাপ্লিকেন্টের হাতের লেখা যদি খারাপ হয়, পড়তে আমার কষ্ট হয়, তাদেরকেও বাদ দিয়ে দিতে, তারা নাকি অযোগ্য। না না আপা, এটা তো আরও ঠিক হবে না, এতে তো আরও সর্বনাশ হবে। আমার এক খালা আছে, জমিরা খালা, সে হচ্ছে দুনিয়ার সৎ একটা মানুষ, অথচ তার হাতের লেখা হচ্ছে দুনিয়ার খারাপ। তার হাতের লেখা এত খারাপ, আমরা তো পড়বো দূরের কথা, সে নিজে লিখে কিছুক্ষণ পরে নিজেই বুঝতে পারে না কি লিখেছে। এখন আপনি যদি হাতের লেখা দিয়ে সৎ অসৎ বিচার করেন, তাহলে সেটা হলো? আপনি জিএম স্যারকে বলবেন না? আরে তার সাথে কি বেশি কথা বলা যায় নাকি? দেখো না কেমন করে তাকায়, আর কি কি কথা বলে। আবার তাকে নাকি স্যার ডাকা যাবে না, ভাই ডাকতে হবে। আমার তো তার সাথে বেশি কথা বলতে ইচ্ছে করে না। ও এই ব্যাপার না আপা, এটারও কিন্তু একটা ট্রিটমেন্ট আছে। কি? সে যখনই আপনাকে ডাকবে, আপনি আমাকে সাথে করে নিয়ে তার রুমে যাবেন। আর যদি আপনার ডেস্কে এসে দাঁড়ায়, আপনি কোনো না কোনো উসিলায় আমাকে ডেকে নেবেন। পরেরটা আমি দেখব। কি করবে তুমি? কি করবো শুনবেন? তাহলে আপনাকে একটা ঘটনা বলি। একদিন আমার ডেস্কের সামনে এসে দাঁড়ালো, খুব হম্বিতম্বি, সে বোঝাচ্ছে তার কত ক্ষমতা। আমি জাস্ট তাকে বললাম, স্যার আজকে যে আপনি টাইটা পরেছেন, আপনার শার্টের সাথে একদম মানাচ্ছে না, একদম খ্যাত লাগতেছে। এমন পোতায়া গেল, আস্তে করে নিজের রুমে ঢুকে গেল। বুঝতে পারছেন এবার? আচ্ছা আচ্ছা, বাদ দাও। এখন বলো আমরা কাজটা কিভাবে শুরু করতে পারি। আমার কি মনে হয় আপা, জিএম স্যার কি বলছে না বলছে সব ভুলে যান, আমরা নিজের একটা ক্রাইটেরিয়া ঠিক করে কাজটা শুরু করি। জেসমিন, তুমি কি বুঝতে পারছো এত বড় একটা কাজ আমরা কয়দিনে শেষ করবো বলো তো?
সময় লাগে লাগুক না, 7 দিনের জায়গায় 15 দিন লাগবে, কিন্তু আমরা প্রকৃত সৎ মানুষকে খুঁজে বের করব। এতদিন যেসব সৎ মানুষ না খেয়ে ছিল তারা আর কিছুদিন না খেয়ে থাকুক, কিন্তু আমাদের কাজটা কি? প্রকৃত সৎ মানুষকে খুঁজে বের করে তাদের মধ্যে টাকাটা ডিস্ট্রিবিউট করে দেয়া। এখন বলেন কবে থেকে কাজটা শুরু করতে চাচ্ছেন? আমরা কাল সকাল থেকে কাজটা শুরু করি। ওকে আপা, নো চিন্তা, ডু ফুর্তি। কালকে সকাল থেকে আমি স্ট্যান্ড বাই আছি, আপনার যখন লাগবে আপনি শুধু আমাকে বলবেন। ঠিক আছে আপা? জেসমিন, তোমাকে আমি কতবার বলেছি যে আমাকে আপা ডাকবে না, বেলি বলে ডাকবে। তুমি শুধু কথায় কথায় আপা বলে ডাকছো। মানে আপা, ওই বয়সের একটা ব্যাপার আছে না? বয়সের ব্যাপার কি বলছো? আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? আর আমি তোমার যে বয়সে কত বড় হব? বড় হব না, মানে আপা ওই অফিসের একটা পজিশনের তো ব্যাপার আছে। রাখো তোমার অফিসের পজিশন। আমরা এখানে যারা কাজ করছি তারা সবাই সমান। তুমি কিন্তু আর আমাকে আপা বলে ডাকবে না, বেলি বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে আপা, চেষ্টা করব। তুমি কিন্তু আবার আপা বলছো। ও সরি সরি আপা, মানে ডাকবো ডাকবো। ওই মেয়ে আপনি তো কিছুই খাইতেছেন না, মাছ তালান না ঠিক আছে। আরে দোষ কি ঠিক আছে। এই ই দে বাইলা মাছ দে একটা। ভাই লাল মাছ লাল বেলা মাছ নাই। মুরগি দে একটা। লাগবো না আপনি কইলে হইব না কি হ্যাঁ? নাই মুরগি? নাই। মুরগির আন্দোষ নাই? এতে ওই এদিক শোন আমার কথা হন। পেঁয়াজ দে, মরিচ দে। কাঁচামরিচ পেঁয়াজ শেষ হয়ে গেছে ভাই, আমার খাওয়া শেষ। ভাই ভাই আমার খাওয়া এই মেয়ে আপনি কথা করেন না, খান তো আপনি ভালো করে খান, মাছ ধর। খাওয়া ভাই, খাওয়া আমার মানে আমার মাংস নাই না? এটা ভিতরে কি? সবজি ভাই। এটা ডাল। এটার ভিতরে তো মাংস নাই না? আচ্ছা আচ্ছা ভাইকে বলো আচ্ছা। এটা কি পটল না ঝিঙ্গা? হ্যাঁ কথা বলছ না কেন? পটল না ঝিঙ্গা? ভাই ভাই আমার ওই মেয়ে যান না, আপনি ভাত খান যান। এটা কি পটল না ঝিঙ্গা? কি রে মরিচ নাই না? এগুলো কি মরিচ না? এগুলো হাত কর মরিচ খাবি, হাত কর, খা মরিচ খা। আমার খাওয়া তো যান না আপনি ভাত খান যান। চাবা হাত কর, আরো একটা খাবি তুই। আমি মনে গিয়ে বমু দেখি হাত কর, চাবাইতেছস তুই? হ্যাঁ চাবা। আমি মনে গিয়ে বমু, যা যা চামু সব দিবি, না দিলে কিন্তু খাবি গা। ফারুক, মাংস আছে না? আছে। দে নন ভাই, মাংস নন। কাঁচামরিচ আছে না? আছে। দে ভাত দে। ভাই ভাই আমি আর পারবো না ভাই, আমি অনেকগুলি মুড়ি খেয়েছি ভাই, আমি আজকে খাবো না, অন্যদিন খাবো ভাই, প্লিজ লাগবো না, ভাত লাগবো না। প্লিজ ভাই, আমি অন্যদিন খাবো। পেট ভরছে আপনার? জি জি ভাই, জি জি শিওর? শিওর শিওর ভাই। খাওয়া শেষ তাইলে? জি জি ভাই, জি। আপনি কি অ্যাপয়েন্টমেন্ট যে না আসছিল, অনেকে যাওয়ানোর সময় আছে? জি জি জি, এখন গেলে আমি পাবো ভাই, প্লিজ। আচ্ছা যান তাহলে, জলদি যান। আর শোনান, হ্যাঁ। খিদা লাগলে এই জায়গায় চলে যাবেন। ফারুক, হ্যাঁ এলে কিন্তু খাওয়াই দিবি, বুঝছো? আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। উনি যে গেল তোর লগে ছিল নাকি? কি টাকা দিয়ে খেয়ে গেছে না ফাও খেয়ে গেল? কি কথা কস নাকি? এ সোহেল, এই লোকটা কি টাকা দিয়ে গেছে না ফাও খেয়ে গেল? না টাকা দেয় নাই, ভাই লগিয়ে আইছে। ওই লোকের টাকা নাই দিকে তো ফ্রি খাওয়াইলাম। আমার কি লঙ্গরখানা? লঙ্গরখানা পাইছস? কথা কস নাকি? ডেইলি দু একটা লোক ফাও খেলে কি ক্ষতি হয়? ফাও খাইবো মানে? এটা আমার ব্যবসা না? তোরে আমি না করছি তুই আমার হোটেলে ঢুকিস না, তারপর তুই আয়স মাঝে মধ্যে খাইয়া যাস, ঠিক আছে? এখন তুই রাস্তাঘাটে তো লুকাই না খাওয়া শুরু করছস, কি ব্যাপার কি?
কথা কো, আমার দিকে তাকা। সোহেলের লগে দেখা করছিলি? হ্যাঁ টাকা দিছে না না দিছে আমারে জানাবি না? কিরে কথা কস নাকি? হ্যাঁ কইছে তার কাছে টাকা নাই, ওটা আমি আমার মতন আদায় করে নেবো না, তুমি চিন্তা করো না। এই তুই কি কিছু করবি না? না এমনি চলবো তোর? আমার দিকে তাকা। তোর কি লজ্জা শরম কিছু নাই? লজ্জা শরম না থাকলে জামা কাপড় খোল, খুইলা সালাপিন, সালাপিন দিয়ে রাস্তা দিয়ে হাট, মানুষ তোর এমনি টাকা দিব। কি হয়েছে? এই না খাই উঠবি না কিন্তু। তাহলে সামনে হয়ে পকর পকর করো না। আমি ভাত খাওয়া শেষ করে 1 কাপ চা খামু, তারপর পকর পকর করবা। এই ফারুক 2 কাপ চা বানা, ভাইয়ের লিগা আর আমার লিগা। যাও সামনে তোড়ো। এই আয়। এই যে ভাই, শুনছেন? চাচা কি ভাড়া দিতে আইছেন? আমাকে দেখলে আপনার ভাড়ার কথা মনে পড়ে? আজ মাসের কয় তারিখ? ভাড়া দিতে আসবো কেন? না আপনি ভাড়া দেওয়া ছাড়া তো এখানে আসেন না। না, আজকে ভাড়া দিতে আসিনি, বাসার সাহেবের সাথে দেখা করতে এসেছি। উনি কোথায় গেছে বলতে পারবেন? ভাই, আপনাকে একটা প্রশ্ন করেছি। বাইরে। কখন ফিরবেন কিছু বলে গেছেন? জানি না। আচ্ছা, কোনো কারণে কি আপনি ওনার উপর বিরক্ত নাকি? ভাই, আমি কি বলছি আপনি শুনতে পাচ্ছেন? ওনার উপর বিরক্ত হব কেন? উনি কোম্পানির জিএম, ওনার উপর বিরক্ত হওয়ার কি আছে? না মানে আপনি যেভাবে উত্তর দিচ্ছেন, প্রশ্ন করলে চুপ করে থাকছেন, তাতে তো মনে হচ্ছে আপনি সত্যি বিরক্ত। চাচা, আমি অ্যাকাউন্টসে কাজ করি, অনেক ঝামেলা থাকে, অনেক রকমের হিসাব মিলাইতে হয়, অবশ্যই এগুলো আপনি বুঝবেন না। আপনি কি জানেন, আমি কিন্তু এই অ্যাকাউন্টসেই 30 বছর চাকরি করেছি। অ্যাকাউন্টসে চাকরি করতে হলে মাথা ঠান্ডা রাখতে হয়, আর মেজাজ ঠিক রাখতে পারলে দেখবেন হিসেবে কোনো ভুল হচ্ছে না। যাই হোক, আমি যে কাজে এসেছি সেটাই বলি। আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো জমা নিলেন, সে ব্যাপারে পরবর্তীতে কি করলেন? ভাই, আপনাকে একটা প্রশ্ন করেছি। ওই তো একটা শর্টলিস্ট কমিটি গঠন করা হয়েছে, বাকিটা আপনার ভাতিজাই জানে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু কোন প্রসেসে কাজটা হচ্ছে সেই বিষয়ে কিছু জানেন? ভাই, কিছু একটা বলবেন তো। কি বলবো চাচা, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আমার জানার কোনো আগ্রহ নাই। কি আশ্চর্য, আপনার দেখছি কোনো বিষয় কোনো আগ্রহ নেই। আপনার প্রতিষ্ঠান এত বড় একটা মহতি কাজ করছে, যেখানে সারা দেশ তাকিয়ে আছে, আপনার সেখানে বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। তাহলে আপনি এই অর্গানাইজেশন কাজ করছেন কেন? ইউ বেটার লিভ। ঠিক আছে, ঠিক আছে। ভাই, এ ভাই, এ ভাই, এ ভাই, এ ভাই, এ ভাই, এ ভাই। কি অবস্থা বুঝলেন? সব ঠিকঠাক আছে? আপনার সহে কি মলম দেছে নাকি অজ্ঞান পাটিতে অজ্ঞান করে ফেলেছিল? না, কেউ কিচ্ছু করে নাই। তাহলে কি ভাই আপনি অসুস্থ নাকি? ওই মেয়ে অসুস্থ হলে এখানে শুয়ে থাকি, হাসপাতালে যেতাম। না, হসপিটাল কেন হয় না যে মানুষ মাথা ঘুরে পড়িয়ে গেল, আপনিও তো মাথা ঘুরে পড়িয়ে যেতে পারেন, তাই না? আমার কিছুই ঘুরায় নাই, আমি এমনি শুয়ে রয়েছি। চাইলে আপনিও আমার পাশে শুয়ে থাকতে পারেন। শুয়া ওই যে কৃষ্ণচূড়া ফুল আছে না, ওই দিকে চাইয়ে থাকবেন, ঘুম এসে যাবো আরাম। কৃষ্ণচূড়া ফুলের সাথে ঘুম, এটা কি ধরনের কথা বলতেছেন? ঢাকা শহরে আইছেন কবে? এই তো বেশ কয়েকটা দিন হলো। কয়েকটা দিনে আপনারে কয়জনে মারছে? এটা কি ধরনের কথা বলতেছেন? আমার মারবে কিসের জন্য? আপনারে মারণের নানান কারণ আছে। প্রথমত আপনি একটা ননসেন্স, সেন্স নাই। ওই মেয়ে আমার যদি কেউ ওষুধ খেয়ে অজ্ঞান করে, তাহলে কি পেপার বিছিয়ে শোয়া রাখবো? ও দ্বিতীয়ত আপনার আচার আচরণের যে অবস্থা, আপনার কানের পর্দা তো থাকার কথা না, থাপড়াইয়া কানের পর্দা ফাটায় ফেলানো উচিত আপনার। এটা কিরম কথাবার্তা হলো? আপনি আমার ঘরের লোক না,
একটা ঘরের মানুষ এখানে পড়ে রয়েছে, আমি দৌড়ে আসলাম আর আপনি মারামারির কথা করছেন। আরে দূর মিয়া, আপনার ঘরের লোক তো দূরের কথা, আমি কারোরই ঘরের লোক না, আমি বাইরের লোক। আপনার কইছি না সমগ্র বাংলাদেশ 72 কেজি আপনার ওজন মাপাইছিলেন, কত কেজি আপনার? না কি হয়েছে ভাই, আসেই না অফিসের কাছে অনেক ব্যস্ত হয়ে পড়েছি। এই আজকেই কেবল একটু বের হয়ে 4-5টা ঘুরিয়ে ফিরে দেখতেছি, যদি ওই ওজন মাপানোর মেশিনটা পাইয়ে যায় মাপি ফেলবা না। আচ্ছা, ওজন মাপার মেশিন পাইলে মাপাইবেন, না পাইলে একটা কাম করেন, কষাইয়ের দোকানে ঢুকে পড়বেন। আরে মিয়া, ওরা তো মাংসই মাপে, মরা মাংস, আপনি তো জেতা মাংস, গিয়া পাল্লায় উঠে যাবেন, মাইপা ছেড়ে দেবো, বাস যান। ভাই আপনার সাথে একটা কথা ছিল, ভাই আপনার সাথে একটা কথা ছিল। তাহলে এতক্ষণ কি ভূমিকা করছেন নাকি? না ভূমিকা কেন, একটা কাছের মানুষ, তার ভালো মন্দ কিছুই জিজ্ঞেস না করে হুট করে একটা কথা বলা যায় বলেন তো? হ্যাঁ, বাঙালির তো ভূমিকা করতে করতে আয়ু শেষ, কি করবেন কন? না ওই যে কালকে আলাপ করলাম না, আপনি একটু কনফিউজ ছিলেন। ওই যে আমি সৎ না অসৎ, এটা? হ্যাঁ ওই সৎ অসতের ব্যাপারটা, মানে আপনি তো এটা নিয়ে কনফিউজ, তো এটা কি কাটিছে ভাই? জি না, কাটে নাই, কাটার কোনো সম্ভাবনাও নাই। সেটা বলতে পারেন, আপনি শুধু ওই ফর্মটা ফিল আপ করে ফেলেন, সব আমি দেখব। তো ডেট তো পার হয়ে গেছে, কেমন করুম? আরে ভাই ডেট নিয়ে আপনি চিন্তা করতেছেন কেন? ডেট যেরকম আছে ব্যাক ডেটে তো সেরকম আছে। মনে করেন আজকে তো 20 তারিখ, আমাকে লাস্ট ডেট ছিল 15 তারিখ। আপনারে জাস্ট ফর্মটা আনবো, আপনি সিগনেচার করবেন আর ডেটটা লিখবেন হচ্ছে 9 তারিখ, ঢুকাই দেবো ব্যাস। ঘুষ কত? হ্যাঁ ঘুষ কত দাম লাগবে আপনারে? না ব্যাপারটা তো আসলে অনেক, বোঝেন না কেন, 12,000 ফর্ম, এর মধ্যে তো এখন মনে করেন যে 50 জনের একটা শর্ট লিস্ট হবে। এই 50 জনের শর্ট লিস্টের জন্যে আপনি আপনার জন্য মনে করেন মাত্র 50,000 ব্যাস। আচ্ছা দিলাম 50,000। বুঝছেন? আর 10 লাখ পাইলে কত দিতে হইব আপনারে? হ্যাঁ 10 লাখ, 10 লাখে আপনি আমার 30% দিয়ে দিন, মানে মাত্র 3 লাখ। তারপরেও কিন্তু আপনার 7 লাখ টাকা থাকবে, একদম ফাও ফাও, বুঝতে পেরেছেন? দিলাম 3 লাখ। তাহলে ঠিক আছে, আমি অফিসে যাইয়ে যে আমার মামা যে জিএম তার সাথে কথাবার্তা বলে সব ঠিক করে ফেলতেছি। আপনার আবার অফিসে আসার দরকার নেই, ব্যাক ডেটের ব্যাপার তো। তো আপনার সাথে এই 50,000-এর ব্যাপারে কখন দেখা হবে? কালকে আপনি নীলক্ষেত চলে আসবেন, আইসা যে কোনো লোকরে জিগাইবেন মতিমিয়ার গ্যারেজ কোনটা, আমি ওই জায়গায় থাকবো। আচ্ছা ওই যে নীলক্ষেত বললেন, ওটা কোথায়? আপনার চিনার দরকার নাই, সিএনজি ওয়ালারে জিগাইবেন, ওরে 300 টাকা দিবেন, অয়েল হয়ে যাবো। ও 300 টাকা, টাকা নিয়ে টেনশন করতে হবে না। তাহলে ঠিক আছে ভাই, কালকে ওই মতিমিয়ার গ্যারেজে দেখা হচ্ছে। হ্যাঁ ওই মিয়া বলেন, কই যান, কথা শেষ হয়েছে? এই যে লেকটা দেখতাছেন, কেমন লাগতাছে? ভালো, খুব ভালো। কি এর পানি এটা জানেন? না তো। চতুর্মুড়ায় যত বিল্ডিং দেখতাছেন সবগুলা সুয়ারেজ লাইন, মানে বাথরুমের পাইপ এটার লগে যুক্ত করা। কি শুনালেন রে ভাই, এত সুন্দর একটা পানি, যে কথা শুনলেন না তো ভালো পানিও খারাপ লাগতেছে, তো হঠাৎ করে আপনি এই কথা কেন করলেন বলেন তো? মাত্র মেলামেশা শুরু করছি তো, পরে বুঝাই দেবো না, ভালো করে বুঝাই দেবো। জান গা, আর ওজন নাই পেলেন, জান দেরি করেন না। জেসমিন, জায়গা মতোই বসে আছেন তাহলে নাকি? জি স্যার, বসাই ছিলাম স্যার, আপনাকে দেখে দাঁড়িয়ে গেলাম। সবসময় তো এই ডেস্কটা খালি দেখি, সেই জন্যই জিজ্ঞেস করলাম সারাদিন থাকেন কোথায় আর কাজ করেন কখন? কি বলছেন স্যার? আমি তো বরং সকাল থেকে আপনাকে খুঁজতেছি, পাচ্ছি না স্যার। আমি তো সকাল থেকে এখানেই বসা ছিলাম স্যার, আপনি বাইরে থেকে আসছেন তো এই জন্য বুঝতে পারেননি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি মিস বেলিকে একটা কাজের দায়িত্ব দিয়েছি, বুঝছেন? জি স্যার। ওই কাজটা সবাই মিলে নিষ্ঠার সাথে করতে হবে। জি স্যার। আরে কি জিথার করছেন, আমি তো কাজটা কি সেটাই বলিনি। ওই যে গতকালকে যে দরখাস্ত জমা পড়লো, ওই যে রেজিস্টার খাতায় যে আপনি যে সিরিয়াল করে লিখলেন, ওই কাজটার ব্যাপারে বলছিলাম। আমি বেলিকে সব বুঝিয়ে দিয়েছি, কাজটা নিয়ে আজকে আবার বসতে হবে। জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, বেলিয়াপার সাথে আমার এই ব্যাপারে অলরেডি কথা হয়ে গেছে। কিন্তু স্যার আমার কি মনে হয় জানেন, বাছার ব্যাপারে যে আপনি কিছু ক্রাইটেরিয়া দিয়েছেন না, সেটা নিয়ে একটা ঘাপলা হয়ে যাবে। কিসের ঘাপলা?
এই যে স্যার আপনি যে ছবি দেখে বাছাইয়ের কথা বলেছেন, ছবি দেখে আজকাল বোঝার কোনো উপায় আছে বলেন? আপনাকে নিয়ে যদি আমরা স্টুডিওতে যাই, একটা পাসপোর্ট সাইজের ছবি তুলি, ছবিতে কি দেখবে লোকজন? দেখবে চুলগুলো বড় বড় বেঁকে আছে, মোজটা ঠিকমতো ছাটা নেই, কাঁধটা ঝুঁকে আছে, মুখটা কুঁচকে আছে। আমি নিশ্চিত এই ছবি যেই দেখবে সে বলবে এই লোক হয় আদম ব্যবসায়ী আর নইলে নির্ঘাত নারী পাচারকারী। বোকার মতো কথা বলবেন না। আমি কি এখানে দরখাস্ত দিয়েছি নাকি? তাহলে আমার ছবি আসার প্রশ্ন আসে কোত্থেকে? না না স্যার, আমি তো আপনাকে বলছি না, আমি উদাহরণ হিসেবে বললাম আর কি। স্যার ওই আপনি আবার বলেছেন না হাতের লেখা খারাপ হলে পরে বাদ দিয়ে দিতে হবে, স্যার এটাও কিন্তু ঠিক না। অনেক ভালো লোকের হাতের লেখা খারাপ হতে পারে না স্যার। আমার এক খালা। আপনি বেশি কথা বলেন, বেশি কথা না বলে বেশি করে কাজ করেন। আর হ্যাঁ, আপনি যে প্রসেসের কথাটা বলছেন সেটা আমারও জানা আছে। ওই প্রসেসে যদি আমরা অ্যাডভান্স হই তাহলে দেখা গেল 1 যুগ 12 বছর লেগে যাবে। 1 যুগ 12 বছর পরে যখন ওই 10 জনের ফাইনাল লিস্ট আমার হাতে আসবে তখন দেখা গেল 10 জনের থেকে 3 জন গনকেস হয়ে গেছে, মানে মারা গেছে। সেটা কি সম্ভব? সেটা কি করা ঠিক হবে? জি না স্যার। তো সেটা যদি বুঝে থাকেন তাহলে বেলিকে যেভাবে আমি ব্রিফ করেছি সেইভাবে কাজ হবে, আর বেলিকে আপনি সেইভাবে সহযোগিতা করবেন। জি স্যার। আর হ্যাঁ, একটা কথা শোনেন, ওই খরগোশের মতো এদিক ওদিক ছোটাছুটি করবেন না। ওই কচ্ছপ চেনেন? কচ্ছপ? জি স্যার। ওই যে এক জায়গায় ঘাপটি মেরে থাকে, নড়াচড়া করে না, ওই কচ্ছপের মতো ওইখানে বসে থেকে ঠিক মতো কাজ করেন, কথা কম বলে। বুঝতে পারছেন কি বলেছি? স্যার আপনার দাঁতটা একটু দেখি স্যার। কেন, দাঁতের আবার কি হলো? স্যার একটু দেখান না স্যার। দাঁত দেখে কি হবে? স্যার দেখান বলতেছি তো। হ্যাঁ, মুশকিল, দেখতেছি। আচ্ছা ঠিক আছে, দেখেন। স্যার আমি যা মনে করছি তার চাইতেও তো খারাপ অবস্থা স্যার। আপনার তো ইমিডিয়েট ডেন্টিস্টের কাছে যাওয়া দরকার। আমার ছোট মামা সকালে ঠিক মতো ব্রাশ করতো না, রাতেও ঠিক মতো ব্রাশ করতো না। কী হয়েছে জানেন স্যার? 45 বছর বয়স, একটা দাঁতও নাই। খাইতে বসলে মাংসের বাটি সামনে আসলে খালি কান্দে স্যার। আপনার অবস্থা তো তার চেয়েও খারাপ। আপনি কালকেই ডেন্টিস্টের কাছে যান স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শোনেন, আমার বয়স 50 পার হয়ে গেছে, দাঁত একটা পড়েনি। এই গুড সাজেশন দেওয়ার জন্য থ্যাঙ্কস। কাজ করুন ঠিক মতো। এই শাওনকে বেঁধে দিতেছো নাকি? ভাই আপনি কই ছিলেন? আমি আপনার বারবার ফোন দিতেছি, আপনার তো আমি খুঁজতেছি ভাই। ওই মিয়া, তুমি আমার খুঁজবা কি লেগে? কালকে না তোমার কাছ থেকে আমি 500 টাকা নিলাম, 8 টাকা লাগবে না, যাও। আরে ভাই আপনি আছেন 500 টাকা নিয়ে, এদিকে আমি 5 লাখ টাকার ঝামেলায় পড়ছি। ভাই লাগে আপনি আরো 500 টাকা নেন, কিন্তু আমার আপনি বাঁচান ভাই। 5 লাখ টাকার মামলা, তুমি আমার অফার করতেছো মাত্র 500 টাকা, হইলো কিছু? ওই মিয়া, তুমি তো আমার অ্যাটলিস্ট 5000 টাকা অফার করবা। কি কথা কও না কেন? যোগ্য টাকা লাগবো না, কাহিনী কি কও? কাহিনী যে ভাই আপনারা কেমনে কই, আমি ভাই জীবনে কল্পনা করিনি যে এরকম একটা ঝামেলায় পড়ুম। কি কোনো কেস কামারি খাইছো নাকি? হ ভাই, আপনি কেমনে জানলেন? কেস কি শরীফুলে লিখতাছে? জি ভাই, আপনি তো তাহলে সবই জানেন ভাই। না, আমি কিছুই জানি নাই, তোমার লগে কথা কইতে কইতে জানতাছি। তো সমস্যা কি ম্যাটার নিয়ে? হ ভাই, এখন আমি কি করুম ভাই? তাহলে তো ভালো ঝামেলাই পড়ছো। শরীফুল যখন কেস লিখতাছে, কেস তো স্ট্রং হইব। তো কি লিখতাছে, কোনো গত্তত কইছে তোমারে? হ ভাই কইছে, লিখছে যে আমি এলাকার শীর্ষ সন্ত্রাসী, আমি নাকি অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করি, অ্যাসিড নিয়ে ঘুরি, সন্ত্রাসী, চাঁদাবাজি। ভাই আমার তো এসব শুনে মাথা ঘুরতাছে। মাথা ঘুরানোর কিছু নাই, এটা 5 লাখ টাকার মামলা না, 2 লাখে হয়ে যাব। এটা কেমনে ভাই? চুল টুল ফালাইয়া চেহারাটা প্লাস্টিক সার্জারি করে এলাও 2 লাখের বেশি খরচ হইব না। তুরো ভাই, আমি এত বড় একটা বিপদের মধ্যে পড়ছি আর আপনি আমার নিয়ে মজা নিতেছেন। আমার একটা রাস্তা বলে দেন না ভাই, আমি কি করবো? রাস্তা তো তোমার লেগে একটা না, 2টা। এখন তুমি কোনটায় হাঁটবা এটা তো বুঝতে পারতাছি না। ভাই আপনি বলেন না, আমি একটু শুনি। 1 নম্বর রাস্তা হইলো তুমি বানানি দাও। কারে ভাই? শরীফুল রে। 1 নম্বর রাস্তা হইলো তুমি বানানি দাও। কারে ভাই? শরীফুল রে। এটা কোনো কথা কইলেন ভাই? এমনিতে একটা কেসের মধ্যে ঢুকছি, এখন শরীফুল ভাইরে মারলে তো আরেকটা কেস খামো। কোনো মামলা তুমি খাইবা না, কারণ শরীফুল মানুষের জন্য যত মামলাই লিখুক, নিজে মাইর খেয়ে নিজের জন্য মামলা সে করবে না, কারণ মামলার কি যন্ত্রণা এটা সে ভালো করে জানে। তারে ধোলাই দাও, খবরদার অল্প ধোলাই দিবা না, কারণ অল্প ধোলাই দিলে কি হয় জানো, মানুষের জিদ উঠে যায়। তারে ধোলাই দিয়া তার ভিতর ভয়টা ঢুকাই দিবা, সে কিন্তু মাইরের খুবই ভয় পায়। না না ভাই, আমি সব মারামারির মধ্যে নাই, বরং সে আমার একটা ভালো প্রস্তাব দিছে, শুনবেন? কি শরীফুলের প্রস্তাবটা কি শুনি তো?
সে বলছে যে আমার পরে একটা জিডি লিখে দিবে ওদের বিরুদ্ধে। কি লিখবো জিডিতে, কি লিখবো? লিখবে যে পাশের বাসার এক প্রতিবন্ধী গেদিরে আমার ঘাড়ে চাপায় দিয়া আমার সাথে বিয়ে দেওয়ার জন্য ওর বাপ এসব পায়তারা করতেছে। এই ফান্দে পা দেওয়াটা ঠিক হইব না শাওন, দুই দিক থেকে আটকায় যাবা। একদিকে জেল খাটবা, আবার জিডির মধ্যে প্রতিবন্ধী লেখার কারণে ওই মেয়েও তোমার গ্রহণ করবো না, আমও যাইব সালাও যাইব। তুমি কোনো কথা নাই, শরীফুলের মাইকটা দিয়ে দাও। ভাই মারামারি করতে পারবো না ভাই, মারামারি আমার দিয়ে হইব না। আপনি দ্বিতীয় আরেকটা রাস্তার কথা বলতেছিলেন না, ওইটা কি ভাই? আর একটা রাস্তা তো ফাইনাল রাস্তা। এই মেয়ের বয়স কত? বয়সটা তো আমি জানি না ভাই। এই প্রেম করো, বয়স জানো না? কোন ক্লাসে পড়ে? অনার্স ফার্স্ট ইয়ারে। অনার্স ফার্স্ট ইয়ার, যদি ধৈর্য নেই 15 বছর বয়সে ম্যাট্রিক পরীক্ষা দিছে, তাহলে 15 আর ইন্টারমিডিয়েট পাস করতে 2 বছর, 15 আর 2 17। অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে, মানে 18তে পাও দিছে না। এখন তো কিছু করার নাই। আর যদি 16 বছরে ম্যাট্রিক পরীক্ষা দেয়, তাইলে 16 আর ইন্টারমিডিয়েটের 2 বছর, 18 বছর, তাইলে এখন সে 19-এ পা দিছে। আবার অনেকে তো 14 বছর বয়সে ম্যাট্রিক দেয়, তাইলে সে এখন 17 বছরে পাওয়া দিছে। ধর মিয়া, তুমি তো ভালো ঝামেলার মধ্যে ফালাইলা না। রিস্ক রাউন্ডটা ঠিক হইব না। তুমি দৈরা নাও, মেয়ের বয়স 17, মামলা করুক, 1 বছর তুমি হাজিরার উপরে থাকো, মেয়ের বয়স 18 বছর হইলে বিয়া করে ফেলাইবা, শেষ। ভাই এটা কোনো কথা কইলেন? 1 বছর পর ওর বয়স হইব 18, এরপর আমি বিয়া করুম। আর এদিকে যদি 2-4 দিনের মধ্যে আমার ধরে নিয়ে যায়, তাহলে কি হইব ভাই? ওই মিয়া, ধরে নিয়ে যাওয়া কি এত সহজ নাকি? হ্যাঁ? আর প্রেমের কোনো কেস হয় না। প্রেম করা কি কোনো অপরাধ নাকি? প্রেম নিজেই একটা কেস, বুঝছো? তাহলে ভাই আমি এখন কি করুম? যেখানে যাইতেছিলাম ওখানে যাইবা, আর আমি শরীফুলের লোকে বুঝুম। ঠিক তো ভাই? চিরদিনই দূরে দূরে এক হয়ে থাক না, মিললেই তো ফুরিয়ে যাবে। ম্যাডামকে আমি ডেকেছেন? হ্যাঁ বেলি, বসেন। থ্যাংক ইউ ম্যাডাম। কেমন আছেন আপনি? জি ম্যাডাম, আমি ভালো আছি। ভালো আছেন সেটা তো চিন্তা করে বলছেন কেন? না না, আমি ভালো আছি। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে আমরা আমাদের এই কাজটা কি সাকসেসফুলি শেষ করতে পারবো? ম্যাডাম কি জিলানি লিমিটেডের কাজটার কথা বলছেন? আপনার কি তাই মনে হচ্ছে? তাহলে ম্যাডাম, আমি সৎ মানুষের প্রজেক্টের কথা বলছি। ও জি ম্যাডাম, ইনশাল্লাহ আমরা কাজটা সাকসেসফুলি শেষ করতে পারবো। কিভাবে এটা মনে হচ্ছে আপনার? ম্যাডাম, এমনিতেই মনে হলো। আমি কি আপনার কাছে এমনি টাইপের উত্তর শোনার জন্য প্রশ্নটা করলাম? ওকে, জিএম সাহেবের সাথে আপনার সমস্যাটা মিটে গেছে? জি ম্যাডাম, মিটেছে। আপনার কি মনে হচ্ছে জিএম সাহেবকে যে শর্টলিস্ট কমিটির চেয়ারম্যান বানানো হলো, উনি কি কাজটা ঠিকমতো করতে পারবে? ম্যাডাম, আমার একটু সন্দেহ আছে। কীরকম সন্দেহ?